কি রে জিমিন, কতক্ষণ ধরে দেখছি মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছিস। কি হয়েছে তোর? জিমিন আজকে ভার্সিটিতে আসার পর থেকেই চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না আর না কোনো ক্লাসে মন দিচ্ছে। বেগম ব্যাপারটা লক্ষ্য করে, তাই প্রশ্নটা করেই ফেললো, কিন্তু জিমিনের কোনো হেলদোল নেই। এইদিকে জিমিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর মনে মনে বলে, তোকে কি আর বলবো বেগম, আমার বাসায় একটা সাদা বিড়ালের ছানা আছে। সে সবাইকে ভালোবাসে, সবাই খেয়াল রাখে, কিন্তু আমাকে ছাড়া। কখনো একটা চকলেট নিয়ে এসে বলেনি এটা তোর জন্য জিমিন। সে জানে ছোটবেলা থেকেই আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে একটুও ভালোবাসে না, জানিস? জিমিন, এই জিমিন, তোর কি হয়েছে বলবি আমাকে? জিমিন বেগমের দিকে তাকিয়ে আস্তে করেই বলে, আমার কিছু হয়নি বেগম, এমনি ভালো লাগছে না। ও তাই বল, আমি আবার ভাবলাম তুই আবার প্রেম টেম করে ছেঁকা টেকা খেয়েছিস নাকি। ধুর, আজাইরে কথা বলিস না তো, আমি কেন ছ্যাঁকা খাইতে যাব? জিমিন মুখে বলে ও ছ্যাঁকা খাইনি, কিন্তু মনে মনে বলে, ছ্যাঁকা খাইছি রে, অনেক বড় ধরনের ছ্যাঁকা খাইছি। না পারছি সইতে আর না পারছি কাউকে বলতে। এইদিকে বেগম দ্বিধাদ্বন্দ্বতায় ভুগছে। জিমিনকে কিছু বলতে চাইছে, কিন্তু বলতে গিয়েও যেন বলতে পারছে না। সব ভাবনা চিন্তা বাদ দিয়ে বলেই ফেললো, জিমিন, তুই আজ একা এলি যে, তে আজ কলেজে আসিনি কেন? আর বলিস না, তে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে, তাই হাসিনি। কি, তের জ্বর এসেছে? এখন কেমন আছে ও? ডক্টর দেখিয়েছিস? ডক্টর কি বলেছে? বেগম, তুই কি ভুলে গিয়েছিস আমাদের বাসায় একজন ডক্টর আছে? আর তের তেমন কিছুই হয়নি, জাস্ট জ্বর এসেছিল। আরে হ্যাঁ, একদম মাথা থেকে বের হয়ে গেছিল। তোর কাজিন তো একজন ডক্টর, তা এখন তে কেমন আছে? ভালো আছে। সকালে তো একটু কম ছিল, আশা করি বিকেলের মধ্যে আরো ভালো হয়ে যাবে। যাক, ভালো হলেই ভালো। কথাটা বলেই বেগম চুপ হয়ে যায়, যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। জিমিন বেগমের দিকে ছোট ছোট চোখ করে তাকায়। কি রে, তুই হঠাৎ ডেকে নিয়ে পড়লি কেন? ব্যাপারটা কি? জিমিনের প্রশ্ন শুনে বেগম চমকে ওঠে, যেন হাতে নাতে ধরা পড়ে গেছে। কি কি না না, কিছু না তো, এমনি জিজ্ঞাসা করলাম জিমিন। কথাটা বললেও তার চোখে এক মুহূর্তের জন্য অন্যরকম একটা অনুভূতির ঝলক দিয়ে যায়, যা জিমিনের চোখ এড়ায় না। তুই না বললে হবে, তোর চোখ তো অন্য কথা বলছে বেগম। সত্যি করে বল, কাহিনীটা কি? আরে তুই যেমন ভাবছিস তেমনটা না জিমিন। তাহলে কেমনটা বল শুনি। তোকে কি করে বলবো জিমিন, প্রথম দেখাতেই তোর বোন আমার মনটা চুরি করে নিয়েছে। মনের কথা মনে রেখেই মুখে বলে, ধুর, এসব কথা বাদ দে তো, চল ক্যান্টিনে যাই, আমার খুব ক্ষুধা লাগছে। জিমিনের কথা বাড়ালো না, বেগমের সাথে ক্যান্টিনে চলে যায়। সন্ধ্যাবেলা জিমিন বারান্দায় দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি দূর আকাশে, কিন্তু মনটা অন্য কোথাও। সুগা ওকে কেন ভালোবাসলো না? কি নেই ওর মাঝে যার কারণে সুগা ওকে ভালোবাসে না? জিমিন ছোটবেলা থেকেই সুগাকে ভালোবাসে, কতবার নিজের মনের কথা বলেছে তাকে, কিন্তু প্রতিবারই সুগা কোনো না কোনো ভাবে তার থেকে দূরে সরে গেছে। কখনো রাগ করে নয়, আবার কখনো কাছেও টেনে নেয়নি। আর এই বিষয়টাই জিমিনকে সব থেকে বেশি কষ্ট দেয়। নিজের ভাবনায় ডুবেছিল জিমিন, ঠিক তখনই বাড়ির সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ির শব্দ শুনে জিমিনের ভাবনায় ছেদ পড়ে। বারান্দা থেকে নিচের দিকে তাকাতেই দেখে গাড়ির দরজা খুলে সুগা বের হচ্ছে। জিমিন এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। সুগা গাড়ি থেকে বের হয়ে সোজা বাড়ির ভিতরে চলে আসে, আর জিমিন একই জায়গায় দাঁড়িয়েই থাকে। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তার বুক থেকে, আবারও আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়েই থাকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তুই? তোর পড়াশোনা নাই নাকি? হঠাৎ সুগার কণ্ঠস্বর শুনে জিমিন চমকে ওঠে। সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকাতেই দেখতে পায় সুগা বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে। সুগাকে সেখানে দেখে জিমিন খানিকটা অবাক হয়ে যায়, কারণ সাধারণত সুগা নিজ থেকে কখনোই তার রুমে আসে না। তো তুমি এখানে? কেন, আসতে পারি না নাকি? তা না, তুমি তো কখনো আমার রুমে আসো না, তাই বললাম আর কি। হঠাৎ আজ আসলে যে? জিমিনের প্রশ্নের উত্তর এখন সুগা কি দিবে? জিমিন তো এই সময় নিচেই থাকে, তার জন্য কফি বানিয়ে নিয়ে যায়, কিন্তু আজ জিমিনকে নিচে দেখতে না পেয়ে সে নিজেই চলে এসেছে জিমিনের কাছে। কেন এসেছি সেই কৈফিয়তটা কি তোকে দিতে হবে? মানে? এখানে দাঁড়িয়ে মানে মানে না করে যা, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। জিমিন কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপরে অন্যদিকে মুখ ফুরিয়ে বলে, আমি পারবো না। সুগা বুড়ো কুসকে তার দিকে তাকায়। পারবি না মানে? নিচে তো অনেক মানুষ আছে, অন্য কাউকে বললেই তো হয়। জিমিনের গলায় চাপা অভিমান স্পষ্ট। সুগা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে তোর? কিছু হয়নি।
সত্যি কি কিছু হয়নি? সুগা কথাটা বলছে আর এক পা করে জিমিনের দিকে এগোতে থাকে। জিমিন এক দৃষ্টিতেই সুগার দিকে তাকিয়ে থাকে। সুগা ধীরে ধীরে জিমিনের সামনে এসে দাঁড়ায়। তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? জিমিন ঠোঁট কামড়ে অন্যদিকে তাকিয়ে আস্তে করেই বলে, বললাম তো কিছু হয়নি। জিমিনকে এভাবে ঠোঁট কামড়াতে দেখে সুগার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আহ জিমিন, আমার সামনে এভাবে তোর মোটা মোটা ঠোঁটগুলো কামড়াস না। এমনিতেই তোকে দেখলে নিজেকে সামলানো কঠিন হয়ে যায়, আর তুই যখন এমন করিস তখন তো আরো বেশি। এইদিকে জিমিনও নিজের হৃদয়ের অস্থিরতা লুকানোর চেষ্টা করছে। সুগা ভাইয়া, তুমি আমার এতটা কাছে এসো না। তুমি কাছে এলে আমার মনটা কেমন যেন হয়ে যায়, ইচ্ছে করে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরি। দুজনের মন একই কথা বলে, তবে কেউ কাউকে প্রকাশ করে না। সুগা আর দাঁড়িয়ে থাকতে পারল না, দুপা পিছিয়ে যায়। জিমিনের থেকে চোখ সরিয়ে আস্তে করেই বলে, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যা, আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়। কথাটা বলেই সুগা আর 1 মিনিটও দাঁড়ায় না, সোজা জিমিনের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। আর এইদিকে জিমিন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বিড়বিড় করে বলছে, ইস, আমি কি তার ঘরের বউ নাকি? যা বলবে তাই করতে হবে। পারবো না আমি। সত্যি সত্যি জিমিন আর যায় না, বই নিয়ে পড়া টেবিলে পড়তে বসে। তবে পড়ায় মন বসে না। একবার মন বলে সুগার জন্য কফি নিয়ে যেতে, আবার বলে যাবে না। তবে জিমিনের নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে সিদ্ধান্ত নেয় যে সে যাবেই না, আর তার ভালোবাসা দেখাবেও না। এইদিকে তে অনেক খুশি, তার জ্বর কমে গেছে। তার মানে কাল সে কলেজে যেতে পারবে আর তার ক্রাশকেও দেখতে পারবে। 2 দিন হয়ে গেছে তার ক্রাশকে দেখা হয় না। সেই খুশিতে সে এখনই ব্যাগ গুছিয়ে রাখছে, যাতে সকালে ঘুম থেকে উঠে যেন কিছু খুঁজতে না হয়। তে তার কাজ মন দিয়ে করে যাচ্ছে তো করেই যাচ্ছে। হঠাৎ তের চোখ পড়ে একটা ছায়ার দিকে। মনে হচ্ছে দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তে পিছনে দরজার দিকে তাকায়, তবে সেখানে কেউ নেই। সে আবার সেই ছায়ার দিকে তাকায়, কিন্তু এখন সেটা নেই। তে ভাবে হয়তো সে ভুল দেখেছে, তাই আবার তার কাজে মন দেয়। তবে আবারও সেই ছায়াটা কিছুক্ষণ পর দেখা যাচ্ছে। এবার তে ভাবনায় পড়ে যায়, না, এবার তো ব্যাপারটা দেখতে হচ্ছে। যদি জিমিন হয় তাহলে ওর খবর আছে, আমাকে ভয় দেখানো, তাই না? তে মনে মনে কথাটা বলেই পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে যায়। এবার ধরে ফেলেছি। তবে তে অবাক হয় সামনে কাউকেই দেখতে না পেয়ে। এই মাত্রই তো এখানে ছিল, তাহলে একটু সময়ের মাঝে কোথায় গেল? তে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভাবতেছিল, এখানে সত্যিই কেউ ছিল নাকি ও নিজেই ভুল দেখেছে। এরই মধ্যে জঙ্কুক ফোন ইনস্টল করতে করতে তার রুম থেকে বের হয়। জঙ্কুকের তের রুমের সামনে দিয়ে যেতে হবে, তাই জঙ্কুক হাঁটতে হাঁটতে তের রুমের সামনে চলে আসে। এদিকে তের জঙ্কুকের দিকে চোখ পড়তেই সব ভাবনা বাদ দিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। সেই শব্দ শুনে জঙ্কুক চমকে ওঠে। ও তো কিছুই বুঝতে পারলো না, তাই সে তের দরজার দিকে একবার তাকিয়ে আবারও নিচে চলে যায়। এইদিকে তে দরজা লাগিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল আর মনে মনে বিড়বিড় করে উঠল, এই লোকটার জন্য আমাকে কাদায় পড়তে হয়েছিল। 2বার গোসল করতে হয়েছিল আমাকে, তারপর জ্বর এলো, আর সেই কারণেই 2 দিন আমার ক্লাসকেও দেখতে পারলাম না। কথাগুলো মনে হতেই তের আবার রাগ উঠে গেল জঙ্কুকের উপরে। সেই রাগ যেন কিছুতেই কমছে না। রাত 10টা বাজে, সবাই ডিনার করতে বসে। সবাই আসলেও তিনি এখনো আসেনি। লিসা বেগম খাবার খেতে খেতেই বলে উঠল, ভাবছি কাল আমরা চলে যাব। কেন লিসা, কালই যাবি কেন? আর কয়েকটা দিন থেকে যা। তাই তো, আর কয়টা দিন থেকে গেলে হয় না লিসা? না ভাবি, আর থাকতে পারবো না। জেনির আবার ভার্সিটি আছে, দরকার হলে কিছুদিন পর আবার আসবো। তুমি চলে যাও মা, আমি যাব না। কতদিন পরে এলাম, জঙ্কুক ভাইয়ার সাথে তো ঠিকমতো কথাই হলো না। জেনি, জঙ্কুক তো আর পালিয়ে যাচ্ছে না, পরে এসেও কথা বলা যাবে। এখন যাও, আবার পরে আসবে, কেমন? জেনি আয়ুর দিকে একটু রাগী দৃষ্টিতে তাকায়, কিন্তু কিছু বলে না। জঙ্কুকের দিকে তাকিয়ে আবারও আহ্লাদি সুরে বলে উঠল, প্লিজ জঙ্কুক ভাইয়া, মাকে বলো না আমাকে রেখে যেতে। আমি তোমার সাথে কিছুদিন সময় কাটাতে চাই। জঙ্কুক ভাইয়া প্লিজ। জেনি, ফুপু যা বলছে তাই কর, পরে না হয় আবার আসবি। জেনি আর কিছু বলে না, গাল ফুলিয়ে বসে থাকে, চুপচাপ খাবার নাড়াচাড়া করছে। ঠিক তখনই তে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সবাই তার দিকেই তাকায়। কি রে মা, তোর আসতে এত দেরি হলো কেন? তে কোনো উত্তর না দিয়ে জঙ্কুকের দিকে তাকায়। এদিকে জঙ্কুকও তের দিকে তাকিয়েছিল।
জঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে দেখে তে একটা ভেংচি কেটে সোজা এসে চেহারে বসে পড়ে। তের এমন ভেংচি কাটা দেখে জঙ্কুক বুড়ুকুসকে তের দিকেই তাকিয়ে থাকে। এদিকে জেনি জঙ্কুককে তের দিকে তাকিয়ে থাকতে দেখে রাগে ফুঁসতে থাকে। হাতে থাকা চামচটা আরো শক্ত করে চেপে ধরে। মা, আমাকে খাইয়ে দাও তো। আচ্ছা, তুই একটু ওয়েট কর, আমি তোর খাবারটা নিয়ে আসছি। তে মামুনি, তোমার জ্বর কি এখনো আছে নাকি কমেছে? না কাকাই, জ্বর নেই, এখন আমি পুরোপুরি সুস্থ। কাল আমি কলেজে যেতে পারবো। আমি তো ভাবছি তোকে কাল হসপিটালে নিয়ে টেস্ট করিয়ে দেখব এখনো জ্বর আছে কিনা। না ভাইয়া, আমি টেস্ট করব না, আমি একদম ঠিক আছি। দেখো, আমার কোনো জ্বর নেই, আমি একদম সুস্থ। আমি কাল কলেজে যেতে পারবো ভাইয়া। তা বললে কি হবে বনু, টেস্টটা তো করাতেই হবে। যে হোক ভাইয়া, তুমিও। তের কথা শুনে সবাই মুচকে মুচকে হাসে। মেয়ে আমার কলেজ পাগলি। হ্যাঁ, তুমি কাল কলেজে যাবে, সমস্যা নেই। সবাই তোমার সাথে একটু মজা করছে। ইয়ঞ্জন বেগম তেকে খাইয়ে দেয়। তেও চুপচাপ খেয়ে নেয়। জঙ্কুক একবার আর চোখে তের দিকে তাকায়, তাও আবার বুড়ো কোচকে। রাতের ডিনার শেষ করে যার যার রুমে চলে যায়। তে তার রুমে এসে বিছানায় শুয়ে পড়ে আর তার ক্রাশের কথা ভেবে ভেবে মুচকি হাসে। কাল কলেজে যাবে, সেই খুশিতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তে ব্রেকফাস্ট করে কলেজের জন্য তৈরি হয়ে জিমিনের রুমে আসে। কি রে, তোর এত সময় লাগে কেন? চল না, দেরি হয়ে যাচ্ছে তো। জিমিন অবাক হয়ে তের দিকে তাকায়। আজ তের যেন অস্বাভাবিক রকমের তাড়াহুড়ো করছে। সাধারণত জিমিনই তাড়াতাড়ি বের হওয়ার জন্য তাগাদা দেয়, কিন্তু আজ উল্টো দৃশ্য। আগে তুই বল, আজ তোর কি হয়েছে তে? তে বুড়ুকুসকেই জিমিনের দিকে তাকায় আর বলে, আমার আমার আবার কি হবে? জিমিন ঠোঁটের কোণে হালকা হাসি টেনেই বলল, কি হবে মানে? তোর কলেজ তো শুরু হতে এখনো অনেক সময় আছে। তুই তো কোনোদিন এত আগে বের হতে চাস না, আজ আবার দরজায় দাঁড়িয়ে আমাকে তাড়া দিচ্ছিস। ব্যাপারটা কি? কোনো বিশেষ কারণ আছে নাকি? তে একটু অপ্রস্তুত হয়ে গেল। চোখ সরিয়ে ব্যাগের স্টাফ ঠিক করতে করতেই বলল, আরে না, তেমন কিছু না। 2 দিন কলেজে যেতে পারিনি তো, তাই ভাবলাম আজ একটু আগেই যাই। মুখে কথাটা বললেও তের মনে তখন অন্যরকম উত্তেজনা। 2 দিন ধরে ক্রাশকে দেখতে পাইনি, আজ যদি একটু আগেই যায় তাহলে হয়তো গেটেই দেখা হয়ে যেতে পারে। নিজের মনে কথাগুলো ভেবেই তের ঠোঁটের কোণে অজান্তেই ছোট্ট একটা হাসি ফুটে উঠল। জিমিন সেই হাসিটা দেখে সন্দেহের চোখে তাকিয়ে বলল, আমার কিন্তু মনে হচ্ছে তুই শুধু কলেজে যাওয়ার জন্য এত খুশি না, অন্য কোনো কারণও আছে। তে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিয়ে বলে, উফ, এত প্রশ্ন না করে চল তো, না হলে সত্যি এবার লেট হয়ে যাবে। এই বলেই তে হাঁটা শুরু করে। জিমিনও আর কিছু না বলে মুচকি হেসে তের পিছু পিছু যেতে থাকে। নিচে এসে মাকে বলে 2 বোন কলেজের উদ্দেশ্যে বের হয়। জিমিন এইবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আর তে এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। 15 মিনিটের মধ্যেই ওরা কলেজে চলে আসে। তে জিমিন কলেজের ভিতরে আসতেই রোজ ওদের কাছে আসে। তে, তুই এসেছিস, কেমন আছিস এখন? আলহামদুলিল্লাহ রোজ, এখন ভালো। উফ, তুই না সত্যি আমাদেরকে চিন্তায় ফেলে দিয়েছিলি। তোকে একদিন না দেখলে কলেজটাই ফাঁকা ফাঁকা লাগে, জানিস? আচ্ছা, তোমরা গল্প করো, আমি যাই। আর রোজ, তুমি তের খেয়াল রেখো, ঠিক আছে? জিমিন আপু, তুমি চিন্তা করো না, আমি তের খেয়াল রাখবো। জিমিন, বেগমের কণ্ঠস্বর শুনে জিমিন সহ সবাই পিছনে ফিরে তাকায়। এদিকে বেগমের চোখ প্রথমে গিয়ে পড়ে তের উপরে। আজ হালকা আকাশি রঙের ড্রেসে তেকে আরো বেশি মায়াবী লাগছে। বেগম অজান্তেই মুচকি হেসে ওদের সামনে এসে দাঁড়ায়। জিমিনের সাথে কোনো কথা না বলেই বেগম তেকে বলে, তে তুমি এখন কেমন আছো? জ্বর পুরোপুরি কমেছে? আজই কলেজে আসতে গেলে কেন? আরো 2-1 দিন বিশ্রাম নিতে, তারপর না হয় আসতে। বেগম এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল। তার এমন উদ্বিগ্ন গলার কথা শুনে তে কিছুটা অবাক হয়ে গেল। একই সঙ্গে জিমিন আর রোজও একে অপরের দিকে তাকালো, কারণ বেগম আগেও তের খোঁজ নিয়েছে, কিন্তু আজকের মতো এতটা অস্থির হয়ে কখনো কথা বলেনি। তে হালকা হেসে উত্তরে বলে, আমি এখন একদম ঠিক আছি ভাইয়া, আর বাসায় বসে থাকতে ভালো লাগছিল না, তাই চলে এলাম। ভালো আছো শুনে সত্যি স্বস্তি পেলাম। তবুও শরীরের খেয়াল রেখো, পুরোপুরি সুস্থ না হলে কিন্তু আবারও জ্বর চলে আসতে পারে। বেগমের কথাগুলো শুনে জিমিন বুড়ুকুসকি বেগমের দিকে তাকিয়ে বলে, কিরে বেগম, তুই তো দেখছি তের খোঁজ খবর নেওয়ার জন্য একেবারে ডক্টর হয়ে গেছিস। কই, আমি অসুস্থ হলে তো কোনোদিন একবার কল করেও জিজ্ঞাসা করিস না আমি কেমন আছি। তাহলে আজ আমার বোনের বেলায় এত দরদ কোথা থেকে আসলো রে?
জিমিনের কথা শুনে বেগম হঠাৎই অপ্রস্তুত হয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। একবার তের দিকে তাকায়, আরেকবার জিমিনের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়েই বলে, কে বলেছে আমি তোর খোঁজ খবর নেই না? আমি কল দিলে তুই কল রিসিভ করিস না ঠিক মতো। তুই কল রিসিভ না করলে আমি তের কাছে এসে খোঁজ খবর নেই। বিশ্বাস না করলে তুই তের কাছে জিজ্ঞাসা কর না। জিমিন, বেগম ভাইয়া কিন্তু সত্যি কথা বলেছে। সে আমার কাছে এসে কিন্তু তোর খোঁজ খবর নিয়ে যায়। জিমিন এখন কি বলবে? ও তো সত্যি কল রিসিভ করে না ঠিক মতো। তাহলে এখানে বেগমের দোষটা কোথায়? জিমিন আর কিছু না বলে বেগমের হাত ধরে টান দিয়েই যেতে থাকে আর বলতে থাকে, হয়েছে, আর বলতে হবে না, এখন চল ক্লাসে যাই, লেট হয়ে যাচ্ছে। বেগমের আর কি করার, সেও জিমিনের সাথে চলে যায়। তবে যাওয়ার আগে তের দিকে তাকিয়ে বলে, তে, তোমার নিজের খেয়াল রেখো। কোনো সমস্যা হলে জিমিনকে বা আমাকে জানিও, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, জানাবো। জিমিন আর বেগমের কাণ্ড দেখে তে আর রোজ হাসতে শুরু করে। এত হাসাহাসির মাঝে কেউ একজন দূরে দাঁড়িয়ে এসব কিছুই দেখছে আর রাগে ফুঁসছে। চল ক্লাসে যাই। চল। তে রোজ দুজনেই হাঁটতে শুরু করে ক্লাসরুমে যাওয়ার উদ্দেশ্যে। রোজ হাঁটতে হাঁটতেই বলে, আমার মনে হয় বেগম ভাইয়া তোকে না লাইক করে। তোর হঠাৎ এমন মনে হলো কেন? আরে দেখিস না, ভাইয়া তোর কত খেয়াল রাখে, আর তার চোখ দেখলেই তো বোঝা যায় সে তোকে কতটা পছন্দ করে। আরে ধুর, তুই ভুল বুঝছিস। আমি তার বেস্ট ফ্রেন্ডের বোন, হয়তো তাই একটু বেশি কেয়ার করছে। আমার মনে হয় কি জানিস, বেগম ভাইয়া মনে হয় জিমিনকে পছন্দ করে, তাই শালি হিসেবে আগে আমাকে পটানোর চেষ্টা করছে, তারপর মনে হয় জিমিনকে পটাবে। কে কাকে পটানোর চেষ্টা করছে সুন্দরী? পরিচিত কণ্ঠস্বর শুনে তে আর রোজ দুজনই থমকে গেল। সামনের দিকে তাকিয়ে দেখে কাই দু হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে সেই চেনা বাঁকা হাসি, লোভাতুক সেই দৃষ্টি। কাইকে দেখার সাথে সাথে তের বিরক্ত হয়ে ব্রুকুচকেই বলে, আপনি এখানে? কেন সুন্দরী, এখানে আসতে গেলে আমার কারো অনুমতি লাগবে নাকি? আমি সেটা বলিনি, কিন্তু আপনি আমাদের পথ আটকে দাঁড়িয়েছেন কেন? কাই হালকা হেসে মাথা নত করলো। কই, আমি তো শুধু দাঁড়িয়ে আছি, পাশে তো জায়গা আছেই, যেতে চাইলে যাও। রোজ বুঝতে পারল পরিবেশটা ধীরে ধীরে অস্বস্তিকর হয়ে উঠছে। সে তের পাশে একটু এগিয়ে দাঁড়ালো। এই কাইকে বিশ্বাস নেই, পুরো ভার্সিটির মধ্যে এই একটাই হলো বকাটে ছেলে। প্রতিদিন তো সাথে সঙ্গপঙ্গ নিয়ে আসে, তবে আজ একা এসেছে। ব্যাপারটা রোজের ঠিক লাগছে না। কাই ভাইয়া, আপনি কি কিছু বলবেন? না বললে আমাদেরকে যেতে দিন। কাইয়ের চোখ কিন্তু একবারের জন্য তের মুখ থেকে সরল না। রোজের কথা শুনে কাইয়ের ঠোঁটের কোণে বাঁকা হাসিটা আরো গাঢ় হয়ে উঠল। বলতে তো চাই অনেক কিছু, কিন্তু এই সুন্দরী তো সময় দিচ্ছে না। এখন কি করা যায় বলো তো? কাইয়ের কথাগুলো শুনে আর চাউনি দেখে তের আবারও রাগ উঠে যায়। এর আগেও কাই অনেকবার এরকমের তের পথ আটকিয়েছে। কি সব আলতু ফালতু মানুষের সাথে কথা বলছিস রোজ? চল এখান থেকে। কথাটা বলেই তে রোজের হাত ধরে কাইয়ের পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো, কিন্তু দু পা এগোতেই হঠাৎ কাই পেছন থেকে তের কবজি শক্ত করে চেপে ধরলো। তে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো, আর আগে তার চোখ দুটো লাল হয়ে উঠছে। হাত ছাড়ুন। কাই ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে আরো শক্ত করে তের হাত চেপে ধরলো। এত তারা কিসের সুন্দরী? আজ তোকে এত সহজে যেতে দিব না, অনেক কথা আছে, চল একটু নিরিবিলি কোথাও যাই। এই বলেই কাই তেকে জোর করে নিজের দিকে টানতে লাগলো। কাই ভাইয়া কি করছেন? তের হাত ছেড়ে দিন। আশেপাশে কয়েকজন ছাত্রছাত্রী তাকালেও কেউ ঠিক বুঝতে পারছিল না কি হচ্ছে। তে বারবার নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কাইয়ের মুঠো এতটাই শক্ত ছিল যে পারছিল না। মুহূর্তের মধ্যেই তের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। শেষবারের মতো বলছি, আমার হাত ছাড়ুন। কথাটা শেষ হওয়ার আগেই তে নিজের শরীরের ভারসাম্য বদলে জোরে এক লাথি মারলো কাইয়ের দুই পায়ের মাঝখানে। আহ! তীব্র ব্যথায় কাইয়ের সঙ্গে সঙ্গে তের হাত ছেড়ে দিয়ে দু হাত দিয়ে নিচের অংশ চেপে ধরে হাঁটু গিরে বসে পড়ল। তার মুখ যন্ত্রণায় বিকৃত হয়ে গেল। সুযোগ বুঝিতে এক পা পিছিয়ে গেল এবং রোজের হাত শক্ত করে ধরে কাইয়ের দিকে তাকিয়ে বলল, আমাকে আর 5টা মেয়ের মতো ভাবলে ভুল করবেন। আমি নরমে নরম, আবার গরমে গরম, তাই আমার থেকে দূরে থাকুন। রোজ চল এখান থেকে। রোজ আর এক মুহূর্ত দেরি করলো না, দুজন দ্রুত সেখান থেকে চলে গেল। আর কাই দাঁতে দাঁত চেপে তাদের চলে যাওয়া দেখতে লাগলো। তার চোখে তখন অপমানের আগুন আর প্রতিশোধের তীব্র ঝিলিক। তে, এটা তুই ঠিক করলি না আমার সাথে, দেখে নিব তোকে। এইদিকে
তে আর রোজ সোজা ক্লাসে চলে আসে। আর সামনের কোনো বেঞ্চ খালি না থাকায় তারা পিছনের একটা বেঞ্চে গিয়ে বসে। আজ তুই ওকে একটা উচিত শিক্ষা দিয়েছিস তে, এবার বুঝবে মেয়েদের বিরক্ত করার ফল কি। আমি তো অন্য কথা ভাবছি। অন্য কথা মানে? আবার কি ভাবছিস? তে মুখটা গম্ভীর করে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপরে নিচু গলায় বলল, আরে বেচারার ভবিষ্যৎ বাচ্চাদের কথা ভাবছি। মানে? মানে ওর মেইন পয়েন্টে যে জোরে লেগেছে না, পরে যদি ওর ভবিষ্যৎ বউ আমাকে এসে বলে আপু আমাদের সংসার ভাঙার কারণ আপনি, তখন আমি কি উত্তর দিব? হ্যাঁ। কথাটা শেষ হতেই তে নিজেই হো হো করে হেসে উঠল। রোজও আর হাসি চেপে রাখতে পারল না। তে তুই একদম পাগল, এত বড় একটা কাণ্ড করে এখন আবার ওর ভবিষ্যতের চিন্তা করছিস। কি করব বল? ও যদি ভদ্রভাবে কথা বলতো তাহলে আমার পায়েরও এত কষ্ট করতে হতো না। তারা দুজন আবারও হেসে উঠল। তাদের হাসির শব্দে আশেপাশের কয়েকজন অবাক হয়ে তাকালো, তবে তাদের কিছু যায়ও আসে না। এখনো নিজেদের মধ্যে ফিসফিস করে হেসেই যাচ্ছে। তে তুই সত্যি একটা আস্ত পাগল। আরে আমি কি করব বল, নিজেই তো বিপদ ডেকে এনেছে। দুজন আবারও হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতেই তারা এতটাই ব্যস্ত হয়ে গেল যে ক্লাসে কখন ছাড় এসেছে সেটাই তারা খেয়াল করেনি। হঠাৎ পুরো ক্লাসরুম জুড়ে গম্ভীর একটা কণ্ঠস্বর ভেসে এলো, এখানে এত হাসাহাসি কিসের? এই যে পিসের বেঞ্চ, স্ট্যান্ড আপ। তে আর রোজ দুজনেই চমকে উঠল। তাড়াতাড়ি করে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেল, তবে তাদের চোখ বিস্ময় বড় হয়ে গেল। সামনে কোনো পরিচিত স্যার নন, বরং দাঁড়িয়ে আছে জিওন জংকুক। কালো প্যান্টের উপর সাদা ল্যাব কোট, গলায় আইডি কার্ড, মুখটা গম্ভীর আর চোখ দুটো সোজা তের দিকেই স্থির। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা নেমে এলো। এটা ক্লাসরুম নাকি গল্প করার আসর? পড়াশোনায় কোনো আগ্রহ না থাকলে বাইরে গিয়ে গল্প করতে পারেন, কিন্তু আমার ক্লাসে বসে এমন অসভ্যতা আমি একদম সহ্য করব না। রোজ ভয়ে মাথা নিচু করে ফেললো, কিন্তু তে এক দৃষ্টিতেই জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। ও তো এখনো বুঝতে পারছে না সামনে কি সত্যিই জঙ্কুক দাঁড়িয়ে আছে নাকি ও ভুল দেখছে। রোজ আমাকে একটা চিমটি কাটতো, আমি সত্যিই দেখছি নাকি আমার হ্যালুসিনেশন হচ্ছে বুঝতে পারছি না। কি বলিস তে? চিমটি দিব মানে? উফ, মানেটা নিয়ে পরে বুঝবি, আগে চিমটি দে। রোজ আর কিছু না বলে সত্যি সত্যি তের হাতে চিমটি কাটে। আমি ব্যথা পাচ্ছি। তার মানে এটা সত্যি কালা কুমির আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে এখানে কি করছে? তে তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিস্তে, এটা আপনার বাড়ি না যে যা ইচ্ছে তাই করবেন, এটা ক্লাসরুম। জঙ্কুকের গম্ভীর কণ্ঠে পুরো ক্লাসরুম আবারও নিস্তব্ধ হয়ে গেল। তার থেকে সবাই আরো বেশি অবাক হয় জঙ্কুকের মুখে তের নাম শুনে। আর রোজ তো কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছে। সে শুধু অবাক হয়ে একবার জঙ্কুকের দিকে তাকাচ্ছে আর একবার তের দিকেই তাকাচ্ছে। আমি এখানে ক্লাস নিতে এসেছি, গল্প শুনতে নয়। জঙ্কুকের মুখে ক্লাস নেওয়ার কথা শুনে তে ব্রুকুসকেই জঙ্কুকের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনি আমাদের ক্লাস নেবেন মানে? আগে বলুন আপনি আমাদের কলেজে কি করছেন, আর রশিদ স্যার কোথায়? তের প্রশ্ন শুনে জঙ্কুক তের দিকেই তাকায়, তবে তার মুখে লেগে আছে বাঁকা হাসি। জঙ্কুক তের দিকে তাকিয়ে উত্তরে বলে, মিস্তে, এটা ক্লাস, আর একটা ক্লাসে টিচার কেন আসে আশা করি আপনাকে নতুন করে বলতে হবে না। আমি আপনার বেয়াই না যে মজা করতে আসবো, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে আমার ক্লাস শেষ না হওয়া পর্যন্ত। কিন্তু শ্যাট আপ, যা বলেছি সেটাই করবে, ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তে কিছু বলতেই যাবে তার আগেই রোজ তের হাত ধরে থামিয়ে দেয় আর ফিসফিস করেই বলে, প্লিজ তে আর ঝামেলা করিস না। সে আমাদের নতুন ইংলিশ টিচার। রশিদ স্যার ট্রান্সফার হয়ে গেছে, তার পরিবর্তে জেকে স্যার এসেছে। তুই তো কাল কলেজে আসিসনি, তাই জানিস না কিছু। তে রোজের কথায় মনোযোগ দেবে কে? সে তো রাগে ফুঁসছে। ক্লাস ভর্তি স্টুডেন্টের সামনে জঙ্কুক তাকে ধমক দিয়ে কথা বলেছে এবং কি দাঁড় করিয়েও রেখেছে। সবাই তাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তে খুবই ভালো স্টুডেন্ট, তাকে সব ছাড়া ভালোবাসে। কখনোই তাকে এমনভাবে কেউ বকা দেয়নি। আর জঙ্কুক কিনা তাকে দাঁড় করিয়ে রেখেছে। তে এখন রাগে কি করবে বুঝতে পারছে না। এত অপমান আর তার সহ্য হচ্ছে না, তার খুব কান্না পাচ্ছে। তে যদি আগে জানতো জঙ্কুক এই কলেজের টিচার পদে জয়েন্ট হয়েছে তাহলে সে কিছুতেই কলেজে আসতো না। কালা কুমির, টিকটিকির জামাই, বিলাতি খরগোশ, আমাকে অপমান করা, তাই না? তে তুই কি বলছিস? আর তুই কি স্যারকে চিনিস নাকি? চিনি না মানে? খুব ভালো করেই চিনি। তোকে না বলেছিলাম একটা রাক্ষসের কথা? এই সেই রাক্ষস, এটাই হলো সেই রাক্ষস। তার মানে তে জেকে স্যার তোর সেই কাজিনটা?
সে আমার কোনো কাজিন টাজিন না, আমি তাকে চিনি না। আর সে কোনো জেকেটে কেউ না, তার নাম হলো জিয়ন জঙ্কুক, রাক্ষস জিয়ন জঙ্কুক। তের কথা শুনে রোজের চোখ মুখে খুশির ঝিলিক দিয়ে ওঠে। তার ক্রাশ, তের ভাই, মানে তার তো পথ ক্লিয়ার। আসলে কাল যখন প্রথম জঙ্কুককে দেখেছিল তখনই রোজ জঙ্কুককে দেখে ক্রাশ খেয়েছিল, আর ক্রাশ নামক বাসটা খেয়ে বসে আছে। শোন না তে, কাল যে তোকে ফোনে বলেছিলাম না আমি প্রেমে পড়েছি, সে আর কেউ না, তো তোর ভাইকে দেখে আমি ক্রাশ খেয়েছি। কি, তুই এই কালা কুমিরটাকে দেখে? তে তার পুরো কথাটা আর শেষ করতে পারলো না, সঙ্গে সঙ্গে রোজ তের মুখ চেপে ধরে আর বলে, তে তুই কি করছিস, আসতে বল, শুনে ফেলবে তো। তে তার মুখ থেকে রোজের হাত সরিয়েই বলে, ছি রোজ, তোর পছন্দ এমন? দুনিয়াতে এত মানুষ থাকতে কিনা এই কালা কুমিরটাকে তোর পছন্দ হলো? তে তোর চোখে কি সমস্যা নাকি? এত সুন্দর মানুষটাকে তুই কালা বলছিস? তুই জানিস আমাদের কলেজের সব মেয়েরা তোর ভাইকে দেখে ক্রাশ নামক বাসটা খেয়ে বসে আছে, আর তুই বলছিস কিনা কালা? রোজের কথা শুনে তে চুপ হয়ে যায়, সাথে সাথেই জঙ্কুকের দিকে তাকায়। আসলে জঙ্কুক কালো না, জঙ্কুক সবসময় কালো পোশাক পরে থাকে দেখেই তে তাকে কালা বলে। যেদিন থেকে বাংলাদেশে এসেছে সেই দিন থেকেই শুধু কালো পোশাকে দেখে। তাহলে এখানে তের দোষটা কোথায়? তো তো কি হয়েছে? সে যতই সুন্দর হোক না কেন, আমার ওর সামনে কিছুই না। ও তাহলে এই ব্যাপার। ওরা দুজনে ফিসফিস করে কথা বলেই যাচ্ছে। এইদিকে জঙ্কুক পড়াচ্ছে, তবে জঙ্কুক আজ একটু রেগে আছে, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। জঙ্কুকের ক্লাস শেষ, তাই সে চলে যাবে। তবে যাওয়ার আগে তের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে ক্লাসরুম থেকে চলে যায়। জঙ্কুক রুম থেকে চলে যেতে না যেতেই তে ঠাস করে বসে পড়ে আর আগে গজগজ করতে থাকে। শয়তানের নাতি, কালা কুমির, টিকটিকির জামাই, লেজকাটা হনুমান, একবার শুধু বাসায় যাই, তারপর আমি আর এই কলেজে পড়বই না। এইদিকে ক্লাসের মেয়েরা সবাই তের কাছে এসে ভিড় করে। তে সবাইকে ওর সামনে দেখে অবাক হয়ে যায়। সবাই একে একে প্রশ্ন করতে শুরু করে দিয়েছে, স্যার ওর নাম কি করে জানে, তুই স্যারকে চিনিস কিনা, কিভাবে চিনিস, স্যারের বাসা কোথায়, ইত্যাদি ইত্যাদি। এত এত প্রশ্নের মধ্যে তে বিরক্ত হয়ে উঠছে, তাই সবাইকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। আমি তাকে চিনি না, আমাকে কেউ বিরক্ত করবে না, সর সামনে থেকে। কথাটা বলেই তে সবাইকে সরিয়ে দিয়ে সোজা ক্লাসরুম থেকে বের হয়ে যায়। কিন্তু রোজ আর বের হতে পারে না। এরপর সবাই রোজকে ঘিরে ধরে। সবাই ভাবে যেহেতু রোজ তের সাথে থাকে তাই ও সব জানে। বেচারি রোজ এখন বিপদে পড়ে আছে, তার নিজের ক্রাশের কথা কি আর অন্য কারো কাছে বলতে পারে? এইদিকে তে বারান্দায় হাসছে আর নিজের সাথে নিজেই একা একা বিড়বিড় করে কথা বলছে। আমাকে সবার সামনে দাঁড় করিয়ে রাখা, তাই না? আগে বাড়িতে যাই, তারপরে সবার কাছে বিচার দিব। সামনে আবার কোন খাম্বা দাঁড়িয়ে আছে রে? তে নিজের সাথে নিজে কথা বলতে বলতেই হঠাৎই কারো একটা সাথে ধাক্কা লাগে। তবে সামনের দিকে না তাকিয়ে নিজেই সামনের মানুষটাকে নিয়ে বকাবকি করতে থাকে। একবার চোখ তুলে তাকিয়ে দেখে না ওর সামনে কে দাঁড়িয়ে আছে। আরে তে, তুমি ঠিক আছো? ব্যথা পাওনি তো? সুপরিচিত কণ্ঠস্বর শুনে তড়িঘড়ি করে তে সামনের দিকে তাকায়। ওর সামনে ইওনোকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায়। ইওনো স্যার, মানে সরি স্যার, আসলে আমি খেয়াল করিনি, সরি স্যার। ইটস ওকে তে, সরি বলতে হবে না, আসলে আমি নিজেই ফোনের দিকে তাকিয়ে হাঁটছিলাম, এতে তোমার কোনো দোষ নেই। তা তুমি বেশি ব্যথা পাওনি তো? না স্যার, আমি ব্যথা পাইনি তো, একদমই ব্যথা পাইনি। ধাক্কাটা যদি আপনার সাথে লাগে তাহলে আমি এমন ব্যথা প্রতিদিন পেতে রাজি আছি, ইওনো স্যার। পরের কথাটাতে মনে মনেই বলে। এদিকে ইওনো মুচকি এসে উত্তরে বলে, তে শুনলাম তোমার নাকি জ্বর, তা এখন কেমন আছো? এইদিকে তের যেন ইওনোর কথা কানিয়ে যাচ্ছে না, সে তো মুগ্ধ নয়নে ইওনোকে দেখে যাচ্ছে, লজ্জামাখা মুখ, আর মনে উড়ছে হাজারো প্রজাপতি। কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া ঘটনাগুলো সে প্রায় ভুলিয়ে গিয়েছে। এখন তো শুধু তের মনে ইওনোই বসবাস করছে। হ্যাঁ, ইওনোই হলো তের ক্রাশ। 2 মাস আগে ইওনো এই কলেজে টিচার হিসেবে জয়েন করেছে, বাংলা টিচার। আর এই 2 মাস ধরেই তে ইওনোর পিছনে ঘুরঘুর করছে। তে, কি বলেছি শুনেছো? জি জি স্যার, বলুন। তোমার জ্বর কমেছে? জি স্যার, কমেছে। যাক ভালো। আপনি কি করে জানলেন আমার জ্বর? ও, কাল জিমিনের সাথে দেখা হয়েছিল, তখন বলল, তাই জানলাম। ও আচ্ছা। এখন চলো ক্লাসে। জি স্যার, চলুন।
ইয়নো হাঁটতে শুরু করে আর তার পিছু পিছু তেও হাঁটছে। তে আজ খুব খুশি। ইয়নো তার জ্বরের কথা জিজ্ঞাসা করেছে দেখে। ইয়নো ক্লাসে আসতেই তেও এসে বসে। ইয়নো বই বের করে ক্লাস করাতে শুরু করে আর এইদিকে তে গালে হাত দিয়ে ইয়নের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কি রে তে, হঠাৎ তুই এত খুশি কেন রে? রোজ, ইয়নো স্যার মনে হয় আমাকে লাইক করে। মানে? আর তুই কি করে বুঝলি? হ্যাঁ রোজ, জানিস একটু আগে কি হয়েছে? তুই না বললে আমি জানবো কি করে শুনি? ও আমাকে জিজ্ঞাসা করেছে আমার জ্বর কমেছে কিনা। জানিস আমার সাথে খুব নর্মাল ভাবে কথা বলেছে, যেমন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। সত্যি বলছিস তে? সত্যি। এই জন্যই তো বলি আমাদের তে রানী এত খুশি কেন।